তে কাঁদতে কাঁদতে ইতিমধ্যে জ্ঞান হারিয়েছে। জেহব ভাবছে তে ঘুমিয়ে গেছে, তাই সে জাংকুকের উদ্দেশ্যে বলল, তে আর কিছুক্ষণ এভাবে থাকলে ওর ঘাড়ে ব্যথা ধরে যাবে। আপনি কি একটু দেখবেন কোনো কেবিন খালি আছে কিনা? জাংকুক উঠে দাঁড়ালো। তারপর জেহবের ঝাঁকড়া চুল ভর্তি মাথায় হাত রেখে মৃদু হেসে বলল, আমি দেখছি, তুমি নিশ্চিন্তে বসো। জাংকুক চলে গেল। ঘুরে ফিরে একটা কেবিন খালি পাওয়া গেল। কেবিনটা এখনো বুক করা হয়নি। বুক করার আগে অবধি এখানে থাকা যাবে। জাংকুক ফিরে এসে জেহবকে বলতেই জেহব তার বোনকে কোলে তুলে নিতে ধরলে জাংকুক থামিয়ে দিয়ে বলল, তুমি ছোট মানুষ, পারবে না, দাও আমি নিয়ে যাচ্ছি ওকে, তুমি এখানে একটু বিশ্রাম নাও। এরপর জাংকুক আলতো করে থেকে কোলে তুলে নিয়ে কেবিনের দিকে গেল। ওদের যাওয়ার পানে চেয়ে জেহব বিড়বিড় করে বলল, আমার জীবনের এই দুই নারীকে ভালো রেখো ভগবান, খুব বেশি ভালো রেখো। আমার ভালোটাও তাদের দিয়ে দিও। ওদের খারাপ জামা সহ্য হয় না, বুকটা ভারী হয়ে যায়, দম আটকে আসে আমার। খালি কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো জাংকুক। সিঙ্গেল বেডের কাছে গিয়ে দাঁড়িয়ে এক পলক চোখ নামিয়ে দেখে নিল তার কোলে ঘুমাইত শ্যামবতীর প্রতি। কান্নার কারণে চোখ মুখ একবারে ফুলে গেছে। তার গায়ে কফি কালারের পাতলা টি শার্ট, কালো প্রিন্টেড প্লাজো, গলায় পেঁচানো ওড়না। গলার কাছের ওড়নাটাও ভিজে গেছে চোখের নোনা জলে। খোলা চুলগুলো এলোমেলো হয়ে পিঠে ছড়িয়ে আছে। যেভাবে রাতে ঘুমিয়েছে ওভাবেই চলে এসেছে মনে হয়। ড্রেস অবধি চেঞ্জ করেনি। কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। অল্পতে ভেঙে পড়ে মেয়েটা। কোথায় নিজের ছোট ভাইটাকে সামলাবে, তা না করে উল্টে ছোট ভাইটাকেই তাকে সামলাতে হচ্ছে। জাংকুক চোখ সরিয়ে এবার বেডের দিকে তাকালো। বেডটা ভালো করে পরখ করে আলতো করে শুয়ে দিল তাকে। তে একটু নড়েচড়ে উঠল। জাংকুক তার মাথার কাছে বসে আদুরে হাতে মাথায় বিলি কেটে দিল। আবার ঘুমিয়ে পড়ল তে। জাংকুক হাঁপ ছাড়লো। মেয়েটা এখন জেগে গেলে ওকে দেখে কাঁপা কাঁপি খামাখামিতে ব্যস্ত হয়ে যেত। এই একটাই কাজ মেয়েটা নিখুঁতভাবে করতে পারে। স্বামী হওয়ার পাশাপাশি সে একজন জামাই। স্বামীর দায়িত্ব পালনের সাথে তাকে তো একজন জামাইয়ের দায়িত্বটা পালন করতে হবে। এটা ভেবেই জাংকুক উঠে দাঁড়ালো। ইয়ঞ্জনের এখন কেমন অবস্থা এটা জানা দরকার। জেহপো এখন ছোট ছেলে। মায়ের দেখাশোনা করা, ডক্টরের সাথে আলাপ আলোচনা করা, এসব ও একা হাতে করতে পারবে না। জাংকুক দরজা অব্দি গিয়ে আবারও ফিরে তাকালো। মেয়েটা এলোমেলো হয়ে শুয়ে আছে, দেখতে দৃষ্টিকটু লাগছে। কেউ হুট করে চলে এসে তার স্ত্রীকে এমন এলোমেলো অবস্থায় দেখুক, এমনটা চায় না জাংকুক। তাই আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো সে। তারপর ব্যর্থ হয়ে আবারও তের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে হাত বাড়ালো তের দিকে। এরপর সচেতন ভাবে তের গলা থেকে ওড়নাটা খুলে নিল। ওড়নাটা বেশ বড় এবং মোটা। জাংকুক ওটা দিয়ে তের মাথা অব্দি ঢেকে দিল। এরপর রুমের ফ্যানটা অন করে দিয়ে সোজা বেরিয়ে গেল রুম থেকে। করিডোরে ফিরে এসে দেখলো জেহব চেয়ারে শরীর এলিয়ে বসে আছে। জাংকুক জেহবের কাছে গিয়ে বলল, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে জেহব, কেবিনে দুটো বেড খালি আছে, তুমি একটাতে গিয়ে শুয়ে পড়ো, আমি জেগে থেকে আন্টির খোঁজ নেব, তুমি চিন্তা করো না। জেহব এবার সোজা হয়ে বসে বলল, এখন ঘুম আসবে না আমার। জাংকুক এবার জেহবের পাশে বসে ধীর স্বরে বলল, তে বড্ড আবেগী, অল্পতেই ভেঙে পড়ে, দেখলে না কেমন কাঁদলো। কিন্তু তুমি যথেষ্ট শক্ত আর সাহসী, নিজের মনোবলটাকে ধরে রেখো, ভেঙে পড়ো না। আন্টিকে তো তোমাকেই সাহস জোগাতে হবে। আর আন্টির যা অবস্থা, আমার অনুমান মাফিক তাকে কালকেই সার্জারি করে ফেলতে হবে, তাই হাসপাতালেই থাকতে হবে, ঘুমানোর সুযোগ পাবে না। আন্টির সামনে নিজেকে ঠিক রাখতে হবে তোমায়। আন্টির সাথে সাথে থেকেও সাহস জোগাতে হবে। ও তো পুরো ভেঙে পড়েছে, এখন তুমিও যদি ভেঙে পড়ো তাহলে কি করে চলবে বলো? জ্ঞান ফেরার পর আন্টি তোমাদের এভাবে দেখলে আবারও অসুস্থ হয়ে পড়বেন। জেহব মলিন হাসলো। জাংকুক জেহবের কাঁধে চাপড় মেরে বলল, কালকে অনেক ধকল যাবে, এর জন্য এনার্জির দরকার, না ঘুমালে শরীর দুর্বল হয়ে যাবে। যাও কিছুক্ষণ ঘুমিয়ে নাও, আমি আছি এখানে, নিশ্চিন্তে যাও। জেহব তাও যেতে চাইল না, কিন্তু জাংকুক যেতে যখন বলল, তে এখন একা, ওকে একা রাখাটা অনিরাপদ লাগছে আমার, তুমি গেলে একটু স্বস্তি পাবো, ঘুমাতে হবে না, ওকে গিয়ে ভাড়া দাও। আবার কে না কে এসে ঢুকে পড়ে, এতে কাজ হলো। জেহব এবার বোনের কাছে গেল। জাংকুক এবার একটা লম্বা শ্বাস ফেললো। জেহব যাওয়ার পর জাংকুক ডক্টরের সাথে দেখা করতে গেল। ডক্টর এখন দেখছেন ইয়ঞ্জনকে। জাংকুক গিয়ে এখন তার অবস্থা জানতে চাইলো। ডক্টর কয়েকটা টেস্ট করানোর কথা বলল। টেস্ট করালেই বোঝা যাবে হার্টে নতুন কোনো সমস্যা হয়েছে কিনা। জাংকুক নিজের উদ্যোগেই ইয়ঞ্জনের সমস্ত টেস্ট করালো। এরপর ইয়ঞ্জনকে অন্য কেবিনে শিফট করে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এরপর জাংকুক রিপোর্টগুলো নিয়ে গেল ডক্টরের কেবিনে। এরপর রিপোর্টগুলো ডক্টরকে দেখানো মাত্র জানা গেল ইয়ঞ্জনের অবস্থা এখন খুব একটা ভালো না, দ্রুত সার্জারি করাতে হবে। সকল কার্ডিওলজিস্ট আসলে তাদের সাথে পরামর্শ করে জানাবে। জাংকুক উত্তরে জানালো, আপনাদের যা ভালো মনে হয় করুন, শুধু আন্টির যেন কোনো ক্ষতি না হয়। কোনো মৃত্যুর ঝুঁকি নেই তো?
ডক্টর তাকে জানালো এ নিয়ে নিশ্চিতভাবে বলতে পারছি না। আতঙ্কে ছেয়ে গেল জাঙ্কুকের মুখ। চোখের সামনে জেহব আর তের মুখটা ভেসে উঠলো। ইয়ঞ্জুনের কিছু হলে ছেলে মেয়ে দুটো নিঃশেষ হয়ে যাবে। জেহব তাও নিজেকে সামলে নিতে পারবে, কিন্তু তে? মায়ের সামান্য অসুস্থতায় কেঁদে যে মেয়ে জ্ঞান হারায়, মায়ের কিছু হয়ে গেলে তো মেয়েটাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। আর ভাবতে পারলো না জাঙ্কুক। আতঙ্কিত স্বরে বিড়বিড় করলো, হে ভগবান, রক্ষা করো। এরপর ডক্টরের উদ্দেশ্যে বলল, যত টাকা লাগে আমি দিতে রাজি, কিন্তু রোগী যেন বিপদমুক্ত হয়। ডক্টর তাকে আশ্বাস দিল। এরপর সকল কার্ডিওলজিস্ট এসে ইয়ঞ্জুনের অবস্থা চেক করলো। একদিন অবজারভেশনে রেখে পরের দিনই সার্জারি করাবেন, কারণ দ্রুত সার্জারি করলে হিতের বিপরীত হতে পারে। তে ওঠো, পুরুষালী কণ্ঠে ডাক শুনে ঘুম ভাঙলো তে। চোখ খুলে চারিদিকে তাকিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। নিজেকে শুভ্র বর্ণের তুলতুলে তুলোর বিছানায় আবিষ্কার করলো। যাক, অবশেষে ঘুম ভেঙেছে তোমার, যাও ফ্রেশ হয়ে এসো। সেই স্বরটা এসে আবারও কানে বাজলো তের। নজর ঘুরিয়ে এবার জাঙ্কুককে দেখতে পেল তে। কেবিনে দুটো বেড, একটাতে তো শেষ শুয়েছিল, তবে আরেকটাতে কি জাঙ্কুক? হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল তের। তাড়াতাড়ি উঠে বসে অস্থির ভঙ্গিমায় বলে উঠলো, মা কোথায়? আমি মায়ের কাছে যাব। জাঙ্কুক উঠে এসে তের বিছানার পাশে দাঁড়িয়ে বলল, আন্টি অন্য কেবিনে ঘুমাচ্ছেন, এখন কারোর যাওয়া নিষিদ্ধ। মা কি ঠিক আছেন? ডক্টর কি বলল? উদ্বিগ্ন কণ্ঠে কথাটি বলল তে। তারপর উঠে দাঁড়ালো। গা থেকে ওড়নাটা পড়ে গেল। জাঙ্কুক চোখ সরিয়ে বলল, ডক্টর বললেন চিন্তার কিছু নেই, হার্ট রোগীদের এমন একটু সমস্যা হয়, এটাই স্বাভাবিক। আসল কথাটা চেপে গেল জাঙ্কুক, যাতে তে আবারও ভেঙে না পড়ে। তে কিছুটা নিশ্চিন্ত হয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। এরপর দরজার দিকে পা বাড়িয়ে বলল, চলুন। জাঙ্কুক তের হাত ধরে ওকে বসিয়ে দিল বেডের উপর। এরপর অন্য বিছানায় পড়ে থাকা একটা পলিথিন আর একটা ছোট ফ্লাক্স নিয়ে এলো। তে ভুরুকুচকে বলল, এসব কি? কে নিয়ে এসেছে এসব? জাঙ্কুক পলিথিন থেকে একটা ওয়ান টাইম কাপ বের করে ফ্লাক্স থেকে চা ঢালতে ঢালতে বলল, মা এনেছেন, নাস্তা করে নাও, তারপর আন্টির কাছে যাবে। তে মাথা নাড়লো, খেতে ইচ্ছে করছে না। জাঙ্কুক পলিথিন থেকে একটা পরোটা বের করে সেটা রোল করতে করতে বলল, এই মুহূর্তে আমার তোমাকে ধমক দিতে ইচ্ছে করছে না, তাই চুপচাপ খেয়ে নাও, না খেলে এখান থেকে এক পাও নড়তে পারবে না তুমি। সত্যি আমার খেতে ইচ্ছে করছে না, মাথা নাড়িয়ে বলল তে। জাঙ্কুক এবার তের মতো করে মাথা নাড়িয়ে বলল, সত্যি আমারও এখন তোমাকে ধমক দিতে ইচ্ছে করছে না। এরপর জাঙ্কুক নিজে থেকে তের মুখের সামনে পরোটা আর চা ধরলো। খেতে হবে না, শুধু পরোটায় কামড় বসিয়ে চেবাও, ব্যাস আমার কাজ শেষ। এরপর খাওয়া না খাওয়া তোমার ব্যাপার। অনিচ্ছার সত্ত্বেও তেকে মুখ খুলতে হলো। তারপর পরোটায় এক কামড় বসিয়ে বলল, জেহব খেয়েছে? হ্যাঁ। আর আপনি? ধীর স্বরে বলল তে। জাঙ্কুক খুশি হলো বোধহয়, কেমন করে হাসলো। মেয়েটা সহজ হতে শুরু করেছে। সে বলল, তুমি ছাড়া সবার খাওয়া শেষ। এরপর আবারও বলল, আন্টিকে দেখেই বাড়ি ফিরে যাবে তুমি। তের মুখে পরোটা ছিল, তাই সে উত্তর দিতে পারলো না, মাথা নাড়লো। জাঙ্কুক বলল, এই ড্রেস আবে হাসপাতালে ঘুরবে তুমি? তে নিজের দিকে তাকালো, তারপর জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে হাসছে। হাসিটা তের হৃদয় নাড়া দিল, লজ্জার আভা ছড়িয়ে দিল মুখে। মুখের খাবারটা শেষ করে আর নিল না তে। জাঙ্কুক হেসে দিল, হাসতে হাসতে বলল, লজ্জা টজ্জা পরে পেও, এখন খাও, দেরি হয়ে যাচ্ছে। কেবিনটা যখন তখন বুক হয়ে যেতে পারে। এখন সসম্মানে এখান থেকে না বেরোলে নার্সের কটু কথা শুনে অসম্মানিত হয়ে যেতে হবে। তে এবার ওড়নাটা গলায় পেঁচিয়ে খাবারটা মুখে নিল। জাঙ্কুক আবারও বলে উঠল, দুটো কারণে বাড়ি ফিরতে হবে তোমায়। এক, তোমাদের কাজের মেয়েটা বাড়িতে একা আছে, সে তোমাদের বাড়িতে থাকাকালীন তার ভালো মন্দ সমস্ত দেখার দায়িত্ব তোমার। একা একটা মেয়ে বাড়িতে একা থাকাটা সেফ না, যা কিছু ঘটে যেতে পারে আজকাল, তাই তাকে নিয়ে আসতে হবে। আর দুই, তোমার ড্রেস আপ বদলাতে হবে, সেই সাথে আন্টির কাপড় চোপড় নিয়ে আসতে হবে। বাড়ি ফিরে আগে একটা লম্বা ঘুম দেবে, তারপর লাঞ্চের পরে আসবে। আমি নিতে যাব। কিন্তু হাসপাতালে? আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে ফিরে আসবো। আমি থাকবো, জেহব থাকবে, আর মা তো আছেনি, তোমার মামা আসছে। তেও আর কথা বাড়লো না। হাসপাতালে এইভাবে গেঞ্জি আর প্লাজোতে ঘোরা যায় না। অস্বস্তি অনুভব হচ্ছে এখন। এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। খাওয়া শেষ করে মায়ের পাশে বসলো কিছুক্ষণ। এরপর জিনের সাথে কথা বলে বেরিয়ে গেল। জাঙ্কুক থেকে বাড়ির গেটের সামনে নামিয়ে দিল। নিত্য নিয়ম মাফিক দাঁড়িয়ে রইল তের ফোনের অপেক্ষায়। তের ফোন পেয়ে আবারও ছুটে এলো হাসপাতালে। বাড়ি ফিরতে রিনার সাথে তুমুল ঝগড়া হয়ে গেল তের। রিনা বসে বসে টিভি দেখছে। তে টিভি বন্ধ করে রান্না বসাতে বলেছে, কিন্তু রিনা তার কথা না শুনে টিভি দেখে যাচ্ছে। মায়ের অসুস্থতার কারণে এমনিতেই মনটা খারাপ, তার উপরে রিনার এমন আচরণে তার মাথাটা আরো গরম হয়ে গেল। রিনার হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে ভেঙে ফেলল তে। রিনা চুপচাপ রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। তেও আর কিছু বলার সুযোগ পেল না। এই কাজটা রিনা অনেকবার করেছে,
রিনার স্বভাব তেমন ধরনেরই, কিছুটা পাগলাটে। কিছু একটা হলেই রাগ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে যায়, আবার দুদিন যেতে না যেতেই ফিরে আসে। তবে তে এটা ভাবেনি রঞ্জুনের এমন অবস্থা জানা সত্ত্বেও সে আজও এই কাজটা করবে। রিনা যাবার পর রান্নার কথা মাথায় এলো তের। হাসপাতালে সবার জন্য লাঞ্চ নিয়ে যেতে হবে। আন্টি, মামা, জেহব, স্যার সবাই খাবেন। রিনা চলে গেছে। রান্না কে করবে? রান্নাঘরে গিয়ে ভাবনায় পড়লো তে। ইউটিউব দেখি কিছু একটা রান্না করে নিয়ে যেতে হবে আমাকে। এটা ভেবেই তে ঝটপট কাজে লেগে পড়লো। ইউটিউব থেকে সহজ একটা রেসিপি দেখলো, তার মধ্যে খিচুড়িটা সহজ মনে হলো তার। যেহেতু চাঙ্কুকে নিতে আসবে তাই ওকে দিয়ে প্রথম টেস্ট করাবে। যেহেতু প্রথমবার রেঁধেছে তাই খুব একটা ভালো নাও হতে পারে। রান্না খাবার যোগ্য হলে হাসপাতালে নিয়ে যাবে। তের রান্না শেষ হতে না হতেই চাঙ্কুকের কল এলো সে এসে গেছে। তেকে নামতে বলছে, কিন্তু তে বাহানা দেখিয়ে বলল, মায়ের ব্যাগটা অনেক ভারী হয়েছে, আমি একা নিয়ে যেতে পারবো না। রিনাও নেই, আপনি প্লিজ আসবেন। রিনা নেই কথাটা শুনে চাঙ্কুক অবাক হলো। নেই মানে? কোথায় গেছে? টিভি দেখতে না দেওয়ায় রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। অদ্ভুত, পাগল নাকি?